বুড়িগঙ্গার দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়াঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জাহাজ চালুটা দেয় পাখার যে বাড়ির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। পিছনে যদি বলগেট বা জাহাজ থাকে তখন ওইটা লাগে বাড়ি খাওয়া অনেক সময় কাইতে হয়ে পড়ে। আমি নদী পারই হইতে চাই না এই ডরে। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 3 শিশুসহ 5 জন। দুর্ঘটনা এড়াতে খেয়াঘাট সরিয়ে নেয়ার পরিকল্পনা। ট্রলার নৌকা আসা যাওয়া করছে, এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। ঘাটগুলোকে নদীর উজানে নিয়ে যাব আপস্ট্রিমে, যাতে করে লঞ্চের প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 7 মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের সব নির্দেশনা ছিল প্রজন্ম থেকে প্রজন্ম, দেশপ্রেমের শিক্ষা পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে, বললেন প্রধানমন্ত্রী। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধে ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন, বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয়, বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি পরিহারের আহ্বান আওয়ামী লীগের। প্রচারণায় ব্যস্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং ৭৫% নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু, বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনার 11 ঘন্টা পর একজনের লাশ পাওয়া গেলেও অন্য 5 জন এখনও নিখোঁজ। সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালালেও পন্টুনে লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে নৌকায় করে একই পরিবারের 7 জন সদরঘাটে পৌঁছাতেই সুরভি 7 লঞ্চের পাখার টানে নৌকাটি ডুবে যায়। এ সময় পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের একটি টহল টিম তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও বাকি সবাই পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার 11 ঘন্টা পর একজনের লাশ পাওয়া যায়। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নেই, লঞ্চ ইয়া করছে, আর মানে পাখাটার ঘুনুনিতে নৌকা ভিতরে টান দিয়েছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম নিজেতে যদি একটু দাফন কামড় করতে হতো আমাকে মনটা একটু শান্তি। এই দুর্ঘটনা প্রশ্নের জন্ম দেয় অনেক। প্রথমত, মাঝ নদীতে নিয়ম না মেনে লঞ্চে যাত্রী উঠানো নামানো, পন্টুনের পাশেই ছোট নৌকার ঘাট থাকা ও অন্যদিকে যে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থার সক্ষমতা। তবে এই ঘটনায় সুরভি 7-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন একটা সদরঘাট, কিন্তু এখন কিন্তু এই শুধুমাত্র এই একটি বিষয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই জায়গাটা। প্রতি সপ্তাহে কিন্তু দেখা যায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। তবে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটি এর নিয়ম মানার বিষয়ে আরো কঠোর হবে বলে জানান বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ঘাটগুলোকে নদীর উজানে নিয়ে যাব আপস্ট্রিমে, যাতে করে লঞ্চের প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। সচেতনতা বৃদ্ধি করতে হবে, এছাড়া আমাদেরকে আরো স্ট্রিক্ট হতে হবে। আপনারা যেটা বলেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে জোর করে আইন মানাতে হবে। মাল্টি স্টেক হোল্ডার কাজ করে, যারা লঞ্চ ইউজার্স হচ্ছে, ঘাট ইউজার্স রয়েছে, লঞ্চ মালিক সমিতি রয়েছেন, আমাদের এই বিআরডব্লিউটি এই ঘাট ম্যানেজমেন্ট করেন। আমরা এই সকল স্টেক হোল্ডারের সাথেই আলোচনাটা রয়েছে বিভিন্ন পর্যায়ে। আশা করি প্রত্যেকের কাছ থেকে মতামত নিয়ে একটু উন্নততর ব্যবস্থা করা যাবে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে আসলেও লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে অভিযোগ করেন তারা। নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার নৌকা আসা যাওয়া করছে, এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সদরঘাট টার্মিনাল এলাকার পরিকল্পনা পুরনো হলেও দিন দিনের ব্যবহার ও ব্যস্ততা বেড়েছে, তাই প্রয়োজনের সাথে তাল মিলিয়ে এর পরিবর্তন প্রয়োজন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার নাজমুস সালেহি। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সালেহি। কাজল, ধন্যবাদ। সারাদিনের আজকের উদ্ধার অভিযানে শুধুমাত্র একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখান থেকে। এখন সন্ধ্যা ঘনিয়ে বলা যেতে পারে রাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই যখন অবস্থা তখন আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গে যে সমস্ত লঞ্চগুলো ছেড়ে যায় তার কিন্তু আপনার প্রচুর পরিমাণে চাপ যেমন বেড়েছে তেমন যাত্রীও কিন্তু বেড়েছে। সুতরাং যে উদ্ধারের যে অভিযান তা কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে এই সময়। অর্থাৎ যে লঞ্চগুলো যখন ঘাটে এসে ভিড়ছে এবং যখন ছেড়ে যাচ্ছে তখন যে ঢেউ এবং যে স্রোতের তৈরি হচ্ছে তাতে আসলে সেইভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা আসলে সম্ভব হচ্ছে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনি দেখছেন যে বাংলাদেশ নৌবাহিনীর একটি যে উদ্ধার অভিযান সারাদিন ব্যাপী তাদের যে উদ্ধার অভিযান চলছে তারই একটি অংশ। তারা এখানে নিয়ে এসেছেন তাদের যে আধুনিক যন্ত্রপাতি, তারা বলছেন যে সাইড স্ক্যান সোনার, সেটা দিয়ে তারা আসলে নদীর ভেতরে তারা সেটাকে ফেলে রেখেছেন এবং কম্পিউটারের স্ক্রিনের মধ্য দিয়ে সেটা আসলে নদীর ভেতরের যে কি অবস্থা সেটা তারা আসলে পর্যবেক্ষণ করছেন। এবং তারা বলছেন যদি ওই ধরনের সন্দেহমূলক কোনো কিছু তারা দেখে থাকেন বা তাদের স্ক্রিনে যদি সেটা ভেসে উঠে তাহলে তারা নদীতে গিয়ে আবার তাদের যে ড্রাইভার দল রয়েছে, যে ডুবুরি দল রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর, তারা সেখানে গিয়ে সেই জায়গাটিতে গিয়ে আসলে অভিযান চালাচ্ছেন। তো তাদের সাথে যে কথা বলে আমি যেটা জানতে পেরেছি তারা বলছেন যে নদীর তলদেশে প্রচুর পরিমাণে আসলে আবর্জনার স্তূপ রয়েছে এবং বুড়িগঙ্গার পানি প্রচুর পরিমাণে কালো, যে কারণে তারা উদ্ধার অভিযান ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। এবং বুড়িগঙ্গা নদীর তীরে কোথাও আবর্জনার বড় বড় স্তূপ রয়েছে, কোথাও ইট বা কোথাও এই ধরনের জঞ্জালের যে বড় বড় ঢিবি রয়েছে, আসলে যে ঢিবিগুলোর কারণে তাদের উদ্ধার অভিযান আসলে সঠিকভাবে তারা পরিচালনা করতে পারছেন না। তো বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এখানে যিনি উদ্ধার অভিযান পরিচালনা করছেন লেফটেন্যান্ট কমান্ডার আজম, তিনি আসলে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে আরো 5 জন যে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকে যতক্ষণ তিনি উদ্ধার করে নিয়ে আসতে না পারবেন আসলে ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান চলবে। পাশাপাশি যদি বলি যে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দলও এখন কাজ করছে, তারা কিছুটা বিরতি রেখেছে। পাশাপাশি কোস্ট গার্ডেরও যে অভিযান পরিচালনা এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। তো নৌবাহিনীর পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এখন যে প্রচুর পরিমাণে আসলে স্রোত এবং যে লাশগুলো হয়তো বা অনেক দূরে হয়তো বা ঢেউয়ের কারণে চলে যেতে পারে, সুতরাং তারা এই আশেপাশের জায়গাটিতে নয়, তারা বুড়িগঙ্গা নদীর যে আশপাশের অঞ্চলগুলো রয়েছে আসলে সেখানেও তাদের অভিযান আসলে নৌবাহিনীর পক্ষ থেকে অব্যাহত রেখেছেন। তো এই ছিল আমার কাছে নিখোঁজ 5 জনের উদ্ধার অভিযানের সর্বশেষ খবর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। কাজল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দুর্ঘটনার সবশেষ উদ্ধার অভিযানের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি। বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্রগতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর 2 পাড়ে গড়ে ওঠা অসংখ্য অবৈধ খেয়াঘাটকে দুষছে প্রশাসন। নানা সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে এলেও সমাধানে কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পের রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে 8 থেকে 10 জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাউবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র 3টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এর সংখ্যা বেড়ে এখন 10 থেকে 12টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। জাহাজটা চালুটা দেয়, পানির যে পাখার যে বাড়ির কারণে অনেক দুর্ঘটনা ঘটে। ব্যাগার দেয় লঞ্চ, তখন আমাদের যাওয়ার কোনো রাস্তা হয় না। পড়তে হয় আমাকে ঢাকায়, এই জন্য যে ডেলি যেতে হয় তো অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের। মাসখানেক আগে আমার এক বন্ধুর শ্বশুর শাশুড়ি এক ফ্যামিলির 4 জন নাই, তেলগাড়দা পার হইতে যায়। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে নৌকাগুলোকে উজানে নিয়ে যাব,
সেখানে যত ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার হয় আমরা করে দিব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে নানা আয়োজনে নারী দিবস উদযাপন। পরিবারের দৃষ্টিভঙ্গি বদলালেও সমাজে রয়ে গেছে বৈষম্য। সহিংসতা রোধে আইন থাকলেও নেই বাস্তবায়ন। 7 মার্চের ভাষণ সহ স্বাধীনতার ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কয়েকটি প্রজন্ম স্বাধীনতা সম্পর্কে ভুল তথ্যে বিভ্রান্ত হয়েছিল। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ঐতিহাসিক এই ভাষণে বিজয় অর্জনের সব নির্দেশনা ছিল। প্রজন্মের পর প্রজন্মর কাছে এই ভাষণ দেশপ্রেম শিক্ষার উৎস হয়ে থাকবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতাকে শুধু হত্যাই করা হয়নি, হত্যার পর থেকে যেমন ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলা, স্বাধীনতার পুরো ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া, সেখানে আবার একজন ঘোষক বানানো, সেখান থেকে জাতিকে ফিরিয়ে আনা। আমরা যে বিজয়ী জাতি, সে বিজয়ী জাতিকে হিসেবে এই জাতিকে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এই ভাষণের মধ্য দিয়ে শুধু একটি দেশ স্বাধীন না, ভবিষ্যৎ কি হবে সেটাও জাতির পিতা বলে গেছেন। কাজে সেটা অক্ষরে অক্ষরে আমাদের পালন করেই এগিয়ে নিয়ে যেতে হবে। বহুমুখী প্রতিভার সমন্বয় করে এই ভাষণটাকে তুলে ধরা, তার মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের প্রজন্মের পর প্রজন্মের মাঝে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবার একটা শক্তি যোগাবে বলে আমি বিশ্বাস করি। 48 বছর ধরে এখনও যখনই শুনি মনে হয় যেন আবার নতুনভাবে যেন আমি শুনছি, আমার ভিতরে একটা আলাদা যেন একটা শক্তি যোগায়, একটা দেশকে ভালোবাসার, দেশের জন্য কাজ করার, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করবার একটা মহৎ শক্তি আমরা পাই। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধেই নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরো বলেন, বিভিন্ন ধরনের অনিয়ম ইসির পক্ষে একা রোধ করা সম্ভব নয়। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে। আমরা এখন চিন্তা করেছি কি যে না, এখন তাহলে আমরা কি ওইগুলো দরকার নেই, আমরা ইভিএম শুরু করে দেবো, ইভিএম শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। কারা সেজন্য দায়ী, কাদেরকে কি করা যাবে সেই দীক্ষা শিক্ষা দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমাদের কমিশনে নেই, এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে কি কারণে এগুলো হচ্ছে, কাদের কারণে হচ্ছে। শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন, তবে এতে ঐক্যফ্রন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণফোরাম তারা তাকে বহিষ্কার করেছে, ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করছে, এবং মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন, এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারি সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করেছে। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় নির্বাচনে অংশ না নিয়ে আবারও ভুল করছে বিএনপি। ইলেকশন ভণ্ডুল করে কোনো অর্জন তারা করতে পারে নাই গত কয়েক বছরে, আবারও তারা সেই ভুল পথে চাচ্ছে বিধায় আবারও তারা তাদের দলকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনা করতে যে প্রেস ব্রিফিং করে আর নাম কেউ আসতে কয়েকটি লোক দেখানোর আন্দোলন করে আপনাদের থেকে মুক্তি করতে পারবেন না, জনগণের কথা আপনারা বলতে পারবেন না। নির্বাচন বর্জনের পথ পরিহার করুন, নির্বাচনকে ভণ্ডুল করার পথ পরিহার করুন, জনগণকে গণতন্ত্রে ফিরিয়ে আনার ব্যাপারে বাধা সৃষ্টি করবেন না দয়া করে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমশই উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক ডাক্তার আবু নাসার রিজভী। শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কিডনিও ভালোভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে। তার চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী জানান, আগের তুলনায় ওবায়দুল কাদের আরও ভালো আছেন এবং দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়া কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র কাজ করছে বলে জানানো হয়েছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিন হওয়ায় হল কেন্দ্রিক প্রচারণা চালান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্রদল, বাম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী অধিকার মঞ্চ। এছাড়া ছাত্রলীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ করেন তারা। তবে ছাত্রলীগ বলছে তাদের হেয় করার জন্যই বিভিন্ন অপপ্রচার ছড়ানো হচ্ছে। সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদী তারা। অরাজনৈতিক শিক্ষকদের সমন্বয়ে প্রত্যেকটা কেন্দ্রে যেন দুজন পর্যবেক্ষক রাখা হয়, সেটি তারা আমলে নেয়নি। গণমাধ্যমের লাইভ সম্প্রচারের যেন হল থেকে একটা ব্যবস্থা করা হয়, কারণ হলে কিছু কিছু ছাত্র নেতা রয়েছে যারা উগ্র আচরণ করে, কিন্তু প্রশাসন সেটা আমলে নেয়নি। সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি প্রশাসনের কাছে, আপনারা আপনাদের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটাবেন না। আর আমরা যতগুলো অভিযোগ করেছি, আপনারা এখনো একটি অভিযোগের দৃশ্যমান স্টেপ নেননি। তাদের যে সাংগঠনিক দুর্বলতা আছে, সেই সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক মিজানুর রহমান ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে হলের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ সময় প্রভোস্টকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দুপুরে জুমার নামাজের পর মাস্টার্সে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন প্রভোস্টের ছেলে। এনে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকেও বাকবিতণ্ডায় কোনো হস্তক্ষেপ না করায় শিক্ষার্থীরা প্রভোস্টের অফিস ঘেরাও করে পদত্যাগের দাবি জানান। এ সময় প্রভোস্টের বিরুদ্ধেও অসদাচরণের অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক মিজানুর রহমান। পরে উপাচার্যের বাসভবন বৈঠক শেষে প্রক্টর বলেন, ভুল বোঝাবুঝির কারণেই সমস্যার সৃষ্টি হয়। তবে ছেলের হয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন প্রভোস্ট। সম্পূর্ণই একটি নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর ঘটনা। সেই ঘটনায় শিক্ষার্থী এবং যেটি হয়েছিল সেটি আমাদের হলের প্রভোস্ট প্রাধ্যক্ষের ছেলে। আমরা জেনেছি, আমরা টোটাল বিষয়টি পরিবারের বিষয় হিসেবে দেখে ওখানে এক পর্যায়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কয়েকজন বেশ দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার ফলে এখন বিষয়টি এক ধরনের পরিবারে যেমন আলোচনার ভিত্তিতে সমাধান হয়। শিশু ক্যান্সার সহজেই ভালো হয়, অথচ ধাপে ধাপে উপযুক্ত চিকিৎসার অভাবে শনাক্তের পরেও ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। এছাড়াও নাগালের মধ্যে চিকিৎসার সুযোগ না থাকায় রোগ নির্ণয়ের আগেই মারা যাচ্ছে সিংহভাগ। অথচ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শিশু ক্যান্সারের ৭৫% পর্যন্ত নিরাময় সম্ভব। সমস্যা সমাধানে বিভাগীয় শহরগুলোতে পূর্ণাঙ্গ সেন্টার নির্মাণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। আশরাফুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শুরুতেই একটি করে চোখ হারিয়েছে এই দুই শিশু। একটি শিশুর কৃত্রিম চোখ লাগানো হলেও অপরজনের মা সেটিও পারেননি টাকার অভাবে। তবে কয়েক মাস ধরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে প্রতিবারই ৪-৫ দিন বারান্দায় থাকার পর শয্যা মিলেছে ভুক্তভোগীদের। এর আগের মাসে 4 দিনের সিট পাইছি, আর এবার 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো পাই নাই। সদ্য ভূমিষ্ঠ বা শিশু সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়েছে, অভিভাবকের এমন ধারণা বিশ্বাসে রূপ নেবার আগেই ছড়িয়ে যায় অনেকাংশেই। এছাড়াও রাজধানীতেই ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা থাকায় যাতায়াত, থাকা, খাওয়া, চিকিৎসা ব্যয় মেটাতে যেয়ে মাঝপথেই থেমে যায় অধিকাংশের চিকিৎসা। কিশোরগঞ্জ যদি আমাদের এই চিকিৎসাটা থাকতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হতো। ওষুধ পানি সবকিছু দেওয়া যদি সরকার আমাদের সহযোগিতা করতো আমাদের জন্য আর কি ভালো হইতো। তবে রেফারেল সিস্টেম শক্তিশালী করার মধ্য দিয়ে চিকিৎসার আওতায় আসা 90% আক্রান্তকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। যেখানেই ক্যান্সার ধরা পড়বে সঙ্গে সঙ্গে যদি সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা সেই রেসপেক্টিভ ডাক্তারের কাছে পৌঁছায়, তাহলে আমার মনে হয়
যে অনেক বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো। রাজধানীর বাইরে ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হলে অধিক সংখ্যক শিশু চিকিৎসার আওতায় আসবে বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে 8টা বিভাগীয় শহরে যে 8টা ক্যান্সার হাসপাতাল করার যে উনি ঘোষণা দিয়েছেন, ওইটা কিন্তু শিশু ক্যান্সার যারা আছে তারা এটা কিন্তু বাইরে না, তারা এর মধ্যেই। সুতরাং এই শিশু ক্যান্সার যারা ভুগবে তারাও কিন্তু তাদের এই সেবার মধ্যে তারাও পড়ে যাবে। শিশু ক্যান্সারের সবচেয়ে আশার দিক, প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করা গেলে সিংহভাগেরই নিরাময় সম্ভব। অথচ আক্রান্ত কয়েক লাখের সাথে প্রতি বছর যোগ হওয়া 13,000-এর মাত্র 10 থেকে 12 ভাগ পাচ্ছে প্রকৃত চিকিৎসা। তাই রাজধানীর বাইরে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হস্তশিল্প মেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের। আন্তর্জাতিক নারী দিবসে এবারে স্লোগান সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব করো। নারী পুরুষ সমানভাবে ভাববে, এই ভাবনা থেকেই এবারে প্রতিপাদ্য। শুক্রবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এরপর র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। নওগাঁয় দুদিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এই সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসন পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাদৃত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন নারীর ক্ষমতায়নের জন্য। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে আছে। নারী দিবসে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীকে কুম্ফু প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিকূল অবস্থায় নারীরা যেন আত্মরক্ষা করতে পারে, এজন্যই এমন আয়োজন বলে জানায় জেলা প্রশাসন। এছাড়া পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বুড়িগঙ্গার দুই পারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ খেয়াঘাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 3 শিশুসহ 5 জন। 7 মার্চের ভাষণে স্বাধীনতা অর্জনের সব নির্দেশনা ছিল প্রজন্ম থেকে প্রজন্ম দেশপ্রেমের শিক্ষা পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে, বললেন প্রধানমন্ত্রী। রাতে ব্যালট বাক্স ভরার প্রবণতা রোধে ইভিএম এর দিকে ঝুঁকছে কমিশন। বিভিন্ন অনিয়ম একা ঠেকানো সম্ভব নয়, বললেন সিইসি। শপথ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন সুলতান মনসুর, ক্ষতি নেই ঐক্যফ্রন্টের, বললেন মির্জা ফখরুল। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি পরিহারের আহ্বান আওয়ামী লীগের। এবং 75 ভাগ নিরাময়ের সম্ভাবনা সত্ত্বেও ধাপে ধাপে চিকিৎসা না করায় ক্যান্সারে মারা যাচ্ছে হাজারো শিশু। বিভাগীয় শহরগুলোতে সেন্টার নির্মাণের তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।